Every hour has a story. আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনারা? শুনছেন দ্য হন্টেড আওয়ার, সাথে আছি আমি রিজন আহমেদ। অনেকদিন ধরে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি, কিন্তু আজ আমরা ফিরেছি ভৌতিক গল্পের সেই অন্ধকার দুনিয়ায়, যেখানে ভয় লুকিয়ে থাকে প্রতিটি ছায়ার আড়ালে। এই রাত, এই নিস্তব্ধতা, চারপাশে সবকিছু স্বাভাবিক মনে হলেও অদৃশ্য কিছু কি আমাদের এই পাশে দাঁড়িয়ে আছে? আজকের গল্পটা শুধু একটা ভৌতিক কাহিনী নয়, বরং এমন এক বাস্তব অভিজ্ঞতা যা শুনলে হয়তো আপনারও রাতের ঘুম হারাম হয়ে যাবে। আলো নিভিয়ে দিন, হেডফোন পরুন, কারণ এই গল্প শুধু শুনবার নয়, অনুভব করার। তো প্রস্তুত তো? শুরু হতে যাচ্ছে দ্য হন্টেড আওয়ার এর আজকের প্রথম ঘটনা। আপনারা সবাই জানেন আমার নাম রিজন আহমেদ। আমি দ্য হন্টেড আওয়ার চ্যানেলের ভয়েস আর্টিস্ট। ইউটিউবে আমি ভয়ঙ্কর কাহিনী শেয়ার করি। ভূত, জিন, কালো জাদু এসব নিয়েই আমার চ্যানেল চলে। সাধারণত নেট থেকে পাওয়া বা আমাদের সাবস্ক্রাইবার্সদের কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে ভিডিও বানাই। কিন্তু এইবার ভাবলাম নিজেই ফিল্ডে গিয়ে রিসার্চ করব। একদিন ইনবক্সে একটা অদ্ভুত মেসেজ পেলাম, ভাই যদি সাহস থাকে তাহলে আমাদের গ্রামের কালো হাতের বাড়িতে যান। যারা সেখানে ঢুকেছে তারা আর স্বাভাবিক জীবন কাটাতে পারেনি। আমি ভাবলাম সাধারণ গুজব, কিন্তু মেসেজ দাদার নাম দেখে চমকে উঠলাম। তুষার, ও আমার ছোটবেলার বন্ধু, কিন্তু বহু বছর ধরে ওর কোনো খোঁজ ছিল না। আমি ওর উত্তর দিলাম, তুষার তুই কোথায় আছিস? এটা কেমন কথা বলছিস? ওর রিপ্লাই এলো, আমার কাছে সময় নেই, যদি জানতে চাস তাহলে এখানে আয়, তোর জন্য দরজা খোলা থাকবে, কিন্তু সাবধান, একবার ঢুকলে আর বের হওয়া সহজ না। আমি আর দেরি করলাম না। ভিডিও কন্টেন্টের জন্য হলেও আমাকে যেতে হবে। ক্যামেরা, লাইট, পাওয়ার ব্যাংক সব গুছিয়ে নিলাম। জানতাম না আমি যে যাত্রায় পা দিতে যাচ্ছি তা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর অধ্যায় হয়ে উঠবে। আমি ঠিক করলাম যেতেই হবে, তবে একা নয়, সঙ্গে নিলাম আমার ক্যামেরাম্যান আর বড় ভাইদের, জিসান ভাই আর রিয়াদ ভাই। ওরা দুজনেও আমার মতোই হরর কন্টেন্টে আগ্রহী, এবং আমরা তিনজন মিলেই এই দ্য হন্টেড আওয়ার চ্যানেলটি ক্রিয়েট করেছি। আমরা তিনজন একটা রেন্টেড গাড়ি নিয়ে রওনা হলাম। তুষারের গ্রামটা বেশ দূরে, শহর থেকে প্রায় 100 কিলোমিটার ভেতরে। রাস্তা যত গভীরে গেল চারপাশ তত নির্জন হয়ে উঠল। রাত 9টার দিকে আমরা গ্রামে পৌঁছালাম। আশেপাশে তেমন মানুষজন নেই। অন্ধকার গ্রামটা যেন নিঃশব্দে কিছুর অপেক্ষায় আছে। গ্রামের প্রবেশ মুখে দাঁড়িয়ে এক বৃদ্ধ আমাদের পথ আটকালেন। তোমরা কি কালো হাতের বাড়িতে যাচ্ছ? আমি চমকে উঠলাম। এই নামের ব্যাপারে আমরা তো কারো সঙ্গে কিছু বলিনি। চাচার কথা শুনে আমি বললাম, হ্যাঁ চাচা, আমরা শুনেছি ওটা ভুতুড়ে একটা জায়গা, তাই দেখতে এসেছি। তিনি দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, শোনো বাছা, তোমরা যা করছো সেটা ঠিক হচ্ছে না। কালো হাতের অভিশাপ যাদের ধরে তার আর স্বাভাবিক মানুষ থাকে না। তোমাদের জন্য বলছি, ফিরে যাও। আমি একটু মুচকি হেসে বললাম, চাচা আমরা শুধু ভিডিও বানাবো, বেশি কিছু না। বৃদ্ধ হতাশ দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়িয়ে চলে গেলেন। আমরা গ্রামের ভেতর ঢুকলাম। ছোট ছোট মাটির ঘর, কয়েকটা কাঁচা রাস্তা, আর চারপাশে ঘুটঘুটে অন্ধকার।
আশেপাশে কোনো কোলাহল নেই, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। জিসান ভাই ফিসফিস করে বলল, জায়গাটা কেমন যেন অস্বাভাবিক লাগে। আমি ওর কথায় পাত্তা দিলাম না। আমাদের আসল গন্তব্য ছিল গ্রাম থেকে একটু দূরে সেই ভয়ঙ্কর বাড়ি। আমরা গ্রামের শেষ মাথায় এসে দাঁড়ালাম। সামনের পথ একেবারে ফাঁকা, শুধু কুয়াশাচ্ছন্ন একটা কাঁচা রাস্তা সোজা জঙ্গলের দিকে চলে গেছে। রাস্তার শেষ মাথায় একটা বিশাল পরিত্যক্ত বাড়ি। বাড়িটা দেখেই গায়ে কাঁটা দিয়ে উঠল। একসময় এটাকে জমিদার বাড়ি বলা যেত, কিন্তু এখন এটা একটা ধ্বংসস্তূপ। বিশাল লোহার গেটটা মরচে ধরে গেছে। উপরে সাদা অক্ষরে লেখা, কেউ প্রবেশ করো না। রিয়াদ ভাই বলল, ভাই আমি ঠিক নিশ্চিত না, কিন্তু এটা ভালো জায়গা না। আমিও একটু দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু ফিরে যাবার তো উপায় নেই। ক্যামেরা অন করলাম, গেট ঠেলে ভেতরে ঢুকলাম। বাড়ির উঠোনে পা দিয়েই কেমন যেন মনে হলো কেউ আমাদের দেখছে। বাতাস একদম নিস্তব্ধ। জিসান ভাই আর রিয়াদ ভাইও থমকে দাঁড়ালো। জিসান ভাই বলল, ভাই কিছু একটা ঠিক নেই। ঠিক তখনই আমাদের পেছনে বিকট একটা আওয়াজ হলো, যেন লোহার কিছু একটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা তিনজন মুহূর্তের মধ্যে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কিছুই নেই। আমি সাহস করে ক্যামেরা ঘুরিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। দরজা একপাশে ভাঙা, ভেতরে ধুলো আর জাল জমে আছে। ঠিক তখনই সামনে করিডোরের অন্ধকার থেকে যেন একটা কালো হাত বেরিয়ে এলো। আমি চিৎকার করে পেছনে সরে গেলাম, কিন্তু যখন আবার তাকালাম কিছুই নেই। রিয়াদ ভাই ফিসফিস করে বলল, এটা কি আমি কল্পনা করলাম? জিসান ভাই পানি খেয়ে বলল, না দোস্ত, আমিও দেখেছি। আমরা কি সত্যি ভয়ঙ্কর কিছুতে জড়িয়ে পড়লাম? আমরা দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে আছি। মুহূর্তের মধ্যে আমাদের কণ্ঠ শুকিয়ে গেছে। কয়েক সেকেন্ড আগেই আমরা দেখেছি সেই অদ্ভুত কালো হাত, কিন্তু এখন কিছুই নেই। রিয়াদ ভাই কিছুটা ভয় পেয়ে বলল, ভাই এখানে থাকাটা নিরাপদ না, আমাদের বের হয়ে যাওয়া উচিত। কিন্তু আমি এত সহজে ফিরে যেতে রাজি ছিলাম না। এখানে এসে যদি কিছু না শুট করে যাই তাহলে আশাটাই বৃথা হবে। তাই নিজেকে সামলে নিয়ে বললাম, ভাই এটা হয়তো আলো ছায়ার খেলা। ক্যামেরা চালু রাখেন, যা হোক না কেন সব রেকর্ড করব। আমরা বাড়ির ভেতর আরো এগোলাম। পুরো জায়গাটা অস্বাভাবিক ঠান্ডা, যেন বাইরে আর ভেতরে তাপমাত্রা এক নয়। ঠিক তখনই একটা ফিসফিসানের শুনতে পেলাম। মৃদু কণ্ঠস্বর যেন খুব দূর থেকে আসছে। কোনো নারী যেন খুব আস্তে কাঁদছে। জিসান ভাই পেছনে তাকিয়ে বলল, ভাই কণ্ঠটা আসছে উপরে থেকে। আমরা দোতলায় ওঠার জন্য সিঁড়ির দিকে গেলাম। সিঁড়ির ধাপগুলো অনেক পুরনো, এক একটা ধাপ ভাঙা, ধুলোয় ঢাকা। আমরা সাবধানে উপরে উঠলাম। সেখানে একটা বড় হলরুমের মতো জায়গা, আর তার মাঝখানে একটা পুরনো দোলনা চেয়ার, আর ঠিক তার সামনে একটা ছায়ের স্তূপ, যেন কেউ ওখানে কিছু পুড়িয়েছে। আমরা সামনে গিয়ে ভালো করে দেখলাম ছায়ের স্তূপের মাঝে কিছু পুরা কাগজের টুকরো আর কাঠের গুঁড়ো ছড়িয়ে আছে। আমি নিচু হয়ে একটা পুড়ে যাওয়া কাগজের টুকরো হাতে তুললাম। সেখানে কিছু লেখা ছিল, কিন্তু আগুনে পুড়ে অস্পষ্ট হয়ে গেছে। তবে একটা শব্দ পরিষ্কার বোঝা গেল, মৃত্যু।
আমার পা ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই দোলনা চেয়ারটা বিকট শব্দে দুলতে শুরু করলো। আমরা তিনজন পেছনে সরে এলাম, কিন্তু চেয়ারটা আপনা আপনি দুলে চলেছে। এখানে কিছু আছে ভাই, এটা ঠিক জায়গা না, রিয়াদ ভাই আতঙ্কিত গলায় বলল। ঠিক তখনই দোলনা চেয়ারের পাশে রাখা একটা পুরনো আয়নার মধ্যে ছায়ার মতো কিছু নড়ল। আমি ক্যামেরা তাক করতে একটা দৃশ্য দেখে আমাদের শ্বাস আটকে গেল। আয়নার ভেতর এক নারীর ছায়া, অর্ধেক পুড়ে যাওয়া শরীর, মুখ পুরো কালো হয়ে গেছে, চোখ দুটো ফাঁকা। সেই ছায়া আমাদের দিকে তাকিয়েছিল। আমরা চিৎকার দিয়ে পেছনে সরে এলাম। আর ঠিক তখনই একটা বিকট আওয়াজ হলো। আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর সেই ছায়া অদৃশ্য হয়ে গেল। আমরা শ্বাস নিতে পারছিলাম না। পুরো পরিবেশে যেন একটা দম বন্ধ করা অনুভূতি ভর করলো। জিসান ভাই ফিসফিস করে বলল, ভাই এটা কি ভূত? আমার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরছিল, এই বাড়ির আসল রহস্যটা কি? আমরা নিচে নেমে আসার সিদ্ধান্ত নিলাম। এই জায়গায় যতক্ষণ থাকছি ততই খারাপ কিছু ঘটছে। কিন্তু ঠিক তখনই দরজার বাইরে তুষারকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার গলা শুকিয়ে গেল। এতক্ষণ কোথায় ছিল তুষার? আমি ডাক দিলাম। ও একদম নিশ্চুপ দাঁড়িয়ে ছিল, মুখ দেখা যাচ্ছে না, চুলগুলো এলোমেলো, চোখ দুটো যেন কালো গর্তের মতো। ও হঠাৎ আস্তে আস্তে হাসলো, তারপর ঠান্ডা গলায় বলল, তোমরা কেন এখানে এসেছ? ওর কণ্ঠস্বরে একটা অদ্ভুত ভয় ছিল, যেন ও আর আগের তুষার নেই। আমরা ধীরে ধীরে পিছিয়ে গেলাম। ঠিক তখনই ওর মুখের এক পাশ ছিঁড়ে গিয়ে একটা বিকৃত হাসি ফুটে উঠল। তোমরা এখানে ঢুকে ভুল করেছ, এখন তোমরা কেউ আর ফিরে যেতে পারবে না। তুষারের বিকৃত হাসি দেখে আমাদের দেহ থরথর করে কাঁপছিল। ওর চোখের গর্ত যেন আমাদের ভেতর ঢুকে যাচ্ছিল। আমি কাপা গলায় বললাম, তুই তুই ঠিক আছিস তো? তুষার কিছু বলল না, শুধু আমাদের দিকে এক পা এগিয়ে এলো। ওর শরীরের চলাফেরায় একটা অস্বাভাবিক জড়তা, যেন ও মানুষ নয়, কিছু নিয়ন্ত্রণে আছে। দৌড় দে, জিসান ভাই ফিসফিস করে বলল। আর পরের মুহূর্তেই আমরা পেছনের দরজার দিকে দৌড় দিলাম। কিন্তু দরজার কাছাকাছি যেতেই এক ধাক্কায় সেটি বন্ধ হয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের আটকে দিয়েছে। তুষারের কণ্ঠ শোনা গেল, এখন তোরা সবাই আমার সাথে থাকবি চিরদিন। আমরা তিনজন দরজা ধাক্কাতে লাগলাম, কিন্তু সেটা যেন কংক্রিটের দেয়াল হয়ে গেছে। ঠিক তখনই পেছন থেকে এক ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। তুষার আর তুষার নেই। ওর পুরো শরীর কালো হয়ে গেছে, চোখের গর্তে অন্ধকার কুয়োর মতো গভীরতা। ওর মুখ বিকৃত হাসি ফুটে গেছে, আর ওর পেছনে দাঁড়িয়ে আছে কয়েকটা ছায়ামূর্তি। আমরা চিৎকার করে পেছনে সরে এলাম, কিন্তু পেছনে সরে যাওয়ার জায়গা নেই। জিসান ভাই কাপা গলায় বলল, ভাই আমরা মরব। ঠিক তখনই একটা কণ্ঠস্বর শুনতে পেলাম, ওদের ধরিস না, ওদের চলে যেতে দে। তুষার আর ছায়ামূর্তিগুলো থমকে গেল। আমি চারপাশে তাকিয়ে দেখলাম সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধ লোক, যিনি গ্রামে ঢোকার সময় আমাদের সাবধান করেছিলেন।
তোরা এখনই বের হয়ে যা, এক মুহূর্ত দেরি করবি না। আমরা দেরি না করে দরজার দিকে দৌড় দিলাম। আশ্চর্যজনকভাবে দরজাটা খুলে গেল আর আমরা দৌড়ে বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি আকাশে পূর্ণিমার আলো ঝলমল করছে, চারপাশে একটা নিস্তব্ধতা, কিন্তু ভেতর থেকে এখনো বিকট ফিসফিসানি শোনা যাচ্ছে। আমরা গ্রামের দিকে দৌড় দিলাম, পিছন ফিরে তাকানোর সাহস হলো না। গ্রামের কাছে এসে আমরা থামলাম। বৃদ্ধ লোকটাও ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমাদের পাশে এলেন। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আপনি আমাদের বাঁচালেন। তিনি মাথা নাড়িয়ে বললেন, তোমরা যা করেছ সেটা ভুল ছিল। কালো হাতের বাড়ি সাধারণ বাড়ি নয়, ওখানে কালো জাদুর শক্তি আটকে আছে। যে একবার ওখানে ঢুকে সে সহজে আর বের হতে পারে না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুষার, ও কি ছিল? বৃদ্ধ দীর্ঘ শ্বাস ফেললেন। তুষার ছিল এক সময় ওই গ্রামেরই একজন, কিন্তু বছর তিনেক আগে ও কালো জাদুর শিকার হয়। ও আর মানুষ নেই, ও এখন ওদের এই অংশ। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। আমি থর থর কাঁপা হাতে মোবাইল বের করে ক্যামেরা চেক করলাম, কিন্তু অবাক করা ব্যাপার, পুরো ভিডিও ডিস্টেড। শুধু ফিসফিসানি আর বিকৃত কিছু দৃশ্য ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। আমরা বুঝে গেলাম এই রহস্য কেউ কখনো জানতে পারবে না। সেই রাতে আমরা গ্রাম ছেড়ে চলে গেলাম, পেছন ফিরে তাকাইনি, আর কখনো কালো হাতের বাড়ির কথা মুখে আনিনি। তো প্রিয় লিসেনার, এটাই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। আমাদের এই চ্যানেলে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে প্রথম ঘটনা। যদি আপনাদের ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে এই ঘটনাটি ভালো লেগে থাকে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আরও ঘটনা উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রিয় লিসেনার, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আসসালামু আলাইকুম রিজন ভাই, আমার নাম শাওন ধর। আমার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। আমি আপনাদের একজন নিয়মিত লিসনার। আজকে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটি আমি ছোটবেলায় আমার দাদির মুখ থেকে শুনেছি। ঘটনাটি নাকি আমাদের গ্রামেই ঘটেছিল। তো আর বেশি কথা না বলে আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। গ্রামটি ছিল একদম শান্ত, অতি সাধারণ। নাম ছিল কালীবাড়ি। কিন্তু গ্রামের এই শান্তিতে এক অদ্ভুত রহস্য লুকিয়েছিল। যারা একবার এই গ্রামে এসেছিল তারা বলতো এখানে কিছু একটা অস্বাভাবিক ছিল। পুরনো কিছু স্মৃতি, ভৌতিক আবাহ আর তন্ত্রমন্ত্রের গন্ধ যেন প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই গ্রামের সবচেয়ে ভীতিকর গল্প ছিল দেবনারায়ণ ঠাকুর নামের এক বৃদ্ধের। তিনি এক সময় ছিলেন গ্রামের প্রধান তন্ত্র সাধক, যিনি কালো জাদু, তন্ত্রমন্ত্র এবং শাক্ত পদ্ধতিতে পারদর্শী ছিলেন। তার জীবনে এক ভয়াবহ ঘটনা ঘটেছিল, যা শুধু তার জীবন নয়, পুরো গ্রামকেই পরিবর্তন করে দিয়েছিল। দেবনারায়ণ ঠাকুর, যিনি একসময় গ্রামের মানুষের জন্য আশীর্বাদ ও সাহায্য নিয়ে আসতেন, এখন তিনি এক বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছিলেন। তার মুখে কোনো হাসি ছিল না, চোখে এক অদ্ভুত শূন্যতা। তার চোখে যা কিছু ছিল তা ছিল এক গভীর দুঃখ আর শোক। কারণ দেবনারায়ণ ঠাকুরের পরিবার একসময় ছিল এক ধরনের অভিজাত তান্ত্রিক পরিবার। তিনি একা ছিলেন না, তার ছিল এক ভাই নিত্যানন্দ ঠাকুর এবং এক ভাগ্নে বিপ্রদাস।
এদের দুজনেই তার মতো তন্ত্রমন্ত্র চর্চা করতেন। তবে দেবনারায়ণ ছিলেন সবচেয়ে শক্তিশালী। তাদের বংশের উপর বিশ্বাস ছিল যে যে তন্ত্র জানে সে জীবন ও মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারে। তবে এই বিশ্বাসই তাদের ধ্বংসের কারণ হয়েছিল। নিত্যানন্দ ছিলেন দেবনারায়ণের ছোট ভাই, তবে তিনিও শক্তিশালী তান্ত্রিক ছিলেন। কিন্তু তিনি ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী, ক্ষমতা পাওয়ার জন্য সবকিছু করতে রাজি। তিনি চাইতেন এমন এক জাদু যা মানুষকে অমর করে তুলবে। একদিন তিনি একটি গোপন মন্ত্র আবিষ্কার করেন, একটি নিষিদ্ধ মৃত সংজীবনী মন্ত্র, যা মৃত আত্মাদের ফিরিয়ে আনতে পারে। দেবনারায়ণ তাকে বহুবার সাবধান করেছিলেন, এই মন্ত্র ব্যবহার করো না। মৃতদের ঘুম ভাঙালে তারা শান্তি পায় না, তারা প্রতিশোধ চায়। কিন্তু নিত্যানন্দ শুনলেন না। এক রাতে পূর্ণিমার চাঁদের নিচে তিনি সেই মন্ত্র উচ্চারণ করলেন। মন্দিরের গভীরে এক পুরনো সমাধির সামনে তিনি বসেছিলেন। চারপাশে মোমবাতির আলো, বাতাস থমথমে। মন্ত্র শেষ হতেই সমাধির দরজা খুলে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো এক কালো ছায়া। সেই ছায়া নিত্যানন্দের দিকে এগিয়ে এলো। সে চিৎকার করে উঠল, কে তুমি? আমি তোমাকে ফিরিয়ে আনতে চেয়েছি। কিন্তু ছায়াটি ধীরে ধীরে তার শরীরে চারপাশে পেঁচিয়ে গেল। তার গলায় কালো দাগ ফুটে উঠল এবং কয়েক সেকেন্ডের মধ্যে তার শরীর শক্ত হয়ে গেল, মুখটা বিকৃত হয়ে গেল, আর সে পড়ে গেল নিথর দেহে। পরদিন সকালে দেবনারায়ণ ঠাকুর তাকে মন্দিরের সামনে মৃত অবস্থায় পেলেন। চোখ দুটি খোলা, অথচ নিষ্প্রাণ। কেউ জানতো না কিভাবে তিনি মারা গেলেন। তবে দেবনারায়ণ জানতেন এটি তারই ভুল ছিল, কারণ তিনি তার ভাইকে থামাতে পারেননি। তো যাই হোক, তার মৃত্যুতে দেবনারায়ণ পুরোপুরি ভেঙে পড়েছিলেন। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। বিপ্রদাস দেবনারায়ণের একমাত্র ভাগ্নে ছিল, তার সবচেয়ে কাছের মানুষ। সে ছোটবেলা থেকেই তার কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখেছিল। তবে সে ভয়ঙ্কর প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছিল। সে বিশ্বাস করত তার বাবাকে যিনি মেরেছেন তাকে খুঁজে বের করতেই হবে। সে খুঁজতে শুরু করলো সেই কালো ছায়াকে, যে তার বাবার জীবন নিয়েছিল। এক রাতে গোপনে সে দুর্গন্ধি যজ্ঞ নামের এক ভয়ঙ্কর তন্ত্রমন্ত্রের চেষ্টা করল। বলা হয় এই যজ্ঞ করলে আত্মারা তোমার সাথে কথা বলতে আসে, কিন্তু যদি ভুল কিছু বলা হয় তাহলে তারা তোমাকে নিজের সাথে নিয়ে যায়। সেই রাতে ভয়ঙ্কর ঝড় উঠল। বিপ্রদাস মন্ত্র শুরু করলো, আর ধীরে ধীরে বাতাস ভারী হতে লাগলো। হঠাৎ অন্ধকারের ভিতর থেকে একটি কণ্ঠস্বর এলো, তুমি কি জানতে চাও তোমার বাবা কিভাবে মারা গিয়েছে? বিপ্রদাস চমকে উঠল, হ্যাঁ, আমি জানতে চাই। তখনই বাতাসে ভেসে উঠল তার বাবার বিকৃত মৃতদেহ। তার গলা চেপে ধরা, চোখ দুটি কালো, আর সমস্ত শরীর শক্ত হয়ে আছে। বিপ্রদাস আতঙ্কে চিৎকার করে উঠল, তুমি কে? আমাকে কি করবে? কণ্ঠস্বরটি হাসল, তোমার বাবার ভুল ছিল, এখন তোমার পালা। পরদিন সকালে দেবনারায়ণ ঠাকুর দেখতে পেলেন যে বিপ্রদাসের শরীর মন্দিরের ভিতর পড়ে আছে। তার চোখ দুটি সম্পূর্ণ সাদা, আর গলায় কালো দাগ, যেভাবে নিত্যানন্দ মারা গিয়েছিলেন সেভাবেই। দুজনের মৃত্যুতে দেবনারায়ণ পুরোপুরি একা হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তন্ত্রমন্ত্রের খেলা খেলে
কেউ বাঁচতে পারে না। যিনি একসময় কালো জাদুর মাধ্যমে অসীম শক্তি অর্জন করতে চেয়েছিলেন, এখন তিনি সবকিছু হারিয়ে একাকী রয়ে গেলেন। গ্রামের লোকেরা এই ঘটনাগুলো সম্পর্কে কিছুই জানতো না, শুধু জানতো দেবনারায়ণের পরিবার একে একে রহস্যজনকভাবে মারা গেছে। কেউ তাকে দোষারোপ করত, কেউ বলতো তিনি অভিশপ্ত। কিন্তু বাস্তব সত্য ছিল, তন্ত্রমন্ত্রের ভুল ব্যবহার যে কি ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে তা দেবনারায়ণ তার পরিবারের মৃত্যুর মধ্য দিয়ে বুঝেছিলেন। এখন তিনি চেয়েছিলেন সবকিছু ভুলে থাকতে, কিন্তু গ্রামের অদ্ভুত পরিবর্তন তাকে আবার সেই অতীতের কাছে টেনে নিয়ে যাচ্ছিল। তো যাই হোক প্রিয় লিসেনার, দেবনারায়ণ ঠাকুরের ভাই ও তার ভাগ্নের মৃত্যুর পর বহুদিন কেটে গেছে। গ্রামের মানুষ এখনো তাকে সন্দেহের চোখে দেখে, কিন্তু কেউই তার বাড়ির আশেপাশে যেতে সাহস পায় না। তিনি গ্রামের এক কোনায় জঙ্গলে ঘেরা পুরনো এক কুটিরে একাকী জীবনযাপন করেন। গ্রামের প্রবীণরা বলেন ওনার ছোঁয়া লাগলে দুর্ভাগ্য নেমে আসে, উনি অভিশপ্ত মানুষ। কিন্তু সত্যি কি তাই? দেবনারায়ণ জানতেন কালো জাদু এমন এক জিনিস যা কখনোই সম্পূর্ণ ধ্বংস হয় না। যতই ভুলে থাকার চেষ্টা করা হোক, একসময় তা আবার ফিরে আসে। তো প্রিয় লিসেনার, তার কিছুদিন পর গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। গরু, ছাগল, এমনকি কুকুরগুলো হঠাৎ অসুস্থ হয়ে পড়তে লাগলো। তাদের শরীর শুকিয়ে যাচ্ছিল, আর মৃত্যুর আগে তাদের চোখের মণি সাদা হয়ে যাচ্ছিল, ঠিক যেমনটা হয়েছিল বিপ্রদাসের মৃত্যুতে। শুধু যে পশু পাখি মারা যাচ্ছিল এমনটা নয়, এর সাথে সাথে গ্রামের সব মন্দিরগুলোতে রক্তের ছাপ দেখা যেতে লাগলো। রক্ত দিয়ে কি যেন লেখা রেখেছে। শুধু এই নয় প্রিয় লিসেনার, গ্রামের শিশুদের মধ্যে কয়েকজন রাতের বেলা হঠাৎ ঘুমের মধ্যে কাঁদতে শুরু করত। কেউ কেউ এমন কিছু বলছিল যা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। কোনো কোনো শিশু বলতো, আমি ওদের দেখেছি, ওরা ফিরেছে, বাবা আমাকে রক্ষা করো। আরো কত কি। ওই গ্রামে একজন সাহসী যুবক ছিল, যার নাম ছিল রোহিত। ওই যুবকটি মূলত ওই গ্রামের স্থায়ী বাসিন্দা নয়, সে অন্য গ্রাম থেকে এসেছে। কারণ কালীবাড়ি গ্রামের ভয়াবহ সেই কাহিনীটি আশেপাশের সব গ্রামের মানুষেরা জানত, আর রোহিত এগুলো বিশ্বাস করত না। তাই সে সত্যিটা জানার জন্য বেশ কিছুদিন ধরে ওই গ্রামেই থাকছে। কিন্তু তার চোখে কখনো কিছু পড়েনি বা সে কখনো কিছু দেখেনি। তো যাই হোক প্রিয় লিসেনার, এক রাতে যখন সে তার বাড়ির পাশে পুরনো শ্মশান ঘাটের দিকে যাচ্ছিল, তখন তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে, রোহিত, রোহিত, আমাকে সাহায্য কর। সে একবার পেছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তবে কিছুক্ষণ পর সে কালী মন্দিরের দিকে তাকিয়ে বুঝতে পারল দরজার সামনে ছায়ার মতো কিছু একটা নড়ছে। সে অনেকটা ভয় পেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে বুঝতে পারল কিছু একটা হচ্ছে, এবং কি হচ্ছে সেটার উত্তর একমাত্র একজন মানুষ জানেন, দেবনারায়ণ ঠাকুর। তখন রোহিত আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে আসে তার বাড়িতে। বাড়িতে এসে সে অনেকটা ভয় পায়। সে তখনই ঠিক করে সে দেবনারায়ণ ঠাকুরের সাথে দেখা করবে। তো রোহিত পরের দিন সকালে দেবনারায়ণের কুটিরে গেল। কুটিরের দরজা ভাঙা ছিল, মনে হচ্ছিল যেন কোনো ঝড় এসেছিল রাতে। ভিতরে
ভিতরে গিয়ে সে দেখল বৃদ্ধ ঠাকুর আগুনের দিকে তাকিয়ে বসে আছেন, যেন অনেক পুরনো স্মৃতি তাকে গ্রাস করছে। রোহিত বলল, ঠাকুরদা, এসব কাণ্ডের পেছনে কি আপনার পরিবারের সেই পুরনো জাদুর হাত আছে? দেবনারায়ণ চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বললেন, ওরা ফিরে এসেছে। বৃদ্ধ তান্ত্রিকের মুখে একথা শুনে রোহিত হতভম্ব হয়ে বলল, ওরা ওরা কারা? তখন দেবনারায়ণ বললেন, নিত্যানন্দ আর বিপ্রদাস। ওরা এখনো মুক্তি পায়নি। আমি জানতাম একদিন ওরা আবার ফিরে আসবে। রোহিতের শরীরে হিমশীতল অনুভূতি বয়ে গেল। সে বলল, কিন্তু ওরা তো অনেক আগেই মারা গেছে, তাই না? দেবনারায়ণ মৃদু হাসলেন, তবে সেই হাসির মধ্যে ছিল এক গভীর দুঃখ। দুঃখ ভরা মুখ নিয়ে বৃদ্ধ তান্ত্রিক বললেন, তুমি কি জানো কিছু আত্মা কখনো শান্তি পায় না? মৃত্যুর পরেও সেই আত্মাগুলো ঘুরে বেড়ায় এই পৃথিবীতে। এটা শুনে রোহিত খুব ঘাবড়ে যায় এবং বলে, তাই বলে তারা আবার ফিরে আসবে? এটা কিভাবে সম্ভব? বৃদ্ধ দীর্ঘ শ্বাস ফেললেন, তারপর বললেন, তন্ত্রের একটি মূল নিয়ম আছে। যদি কেউ অসম্পূর্ণ যজ্ঞ বা তন্ত্র সম্পন্ন না করে মারা যায়, তাহলে তাদের আত্মা পৃথিবীতে আটকে যায়। নিত্যানন্দ ও বিপ্রদাস দুজনেই তাদের যজ্ঞ অসম্পূর্ণ রেখেছিল। রোহিত হতভম্ব হয়ে শুনছিল। এর মানে কি ওরা আমাদের গ্রামে প্রতিশোধ নিতে এসেছে? দেবনারায়ণ বললেন, না, প্রতিশোধ না, ওরা এসেছে মুক্তি চাইতে। কিন্তু সমস্যা হলো, মুক্তি পেতে হলে তাদের শেষ যজ্ঞটি সম্পূর্ণ করতে হবে, আর সেই যজ্ঞে গ্রামবাসীদের জীবন বলি দিতে হবে। রোহিত ভয় পেয়ে গেল। এর মানে গ্রামের মানুষরা বিপদের মধ্যে আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কিভাবে এই যজ্ঞ বন্ধ করা যায়? দেবনারায়ণ বললেন, এর মাত্র দুটি উপায় আছে। এক, পুরো যজ্ঞ সম্পন্ন করা, যাতে ওরা মুক্তি পায়, কিন্তু এতে গ্রামে অনেক মানুষের মৃত্যু হবে। আর দ্বিতীয়ত উপায়, আমি নিজের জীবন উৎসর্গ করব, যাতে ওদের আত্মা ত্যাগ করতে পারে। রোহিত চমকে উঠল, আপনি আপনি কি নিশ্চিত? বৃদ্ধ হাসলেন, আমি তো এতদিন এমনিতেই মরে আছি। রোহিত, এবার আমাকে সত্যিকারের মৃত্যুবরণ করতে দাও। তারপর তান্ত্রিকটি রোহিতকে বলে, তুমি এখন চলে যাও, এখন আমার ধ্যানের সময়। বৃদ্ধের কথা শুনে রোহিত সেখান থেকে চলে আসলো। প্রিয় লিসেনার, পরের দিন রাতে দেবনারায়ণ ঠাকুর মন্দিরে গিয়ে বসে পড়লেন। চারপাশে মোমবাতি জ্বলছিল, আর আকাশ ছিল চাঁদহীন অন্ধকার। তিনি শুরু করলেন সেই শেষ মন্ত্র, যা তিনি এতদিন ধরে নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলেন। তিনি মন্ত্র পড়তে পড়তে হঠাৎ বলে উঠলেন, ওহে কাল শক্তি, আমি তোমাদের ডাকি, এসো এবং মুক্ত হও। এগুলো বলার সাথে সাথে সেখানে এক ঝড় উঠল, আর ধীরে ধীরে নিত্যানন্দ ও বিপ্রদাসের ছায়ামূর্তি মন্দিরের ভেতরে উপস্থিত হলো। তাদের চোখ দুটি জ্বলছিল এবং মুখে এক অদ্ভুত শূন্যতা। দেবনারায়ণ তাদের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাদের মুক্তি দিতে এসেছি, আমার রক্ত নাও এবং এই অভিশাপের সমাপ্তি করো। এক মুহূর্তের মধ্যেই সেই অশুভ ছায়ারা একত্রিত হয়ে দেবনারায়ণের শরীরের দিকে এগিয়ে এলো। তিনি কোনো প্রতিরোধ করলেন না। এক বিশাল বজ্রপাতের শব্দ হলো এবং চারপাশের বাতাস স্তব্ধ হয়ে গেল।
পরদিন সকালে গ্রামের মানুষ দেখল যে দেবনারায়ণ ঠাকুর মন্দিরের ভিতরে নিথর পড়ে আছেন। তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন তিনি বহু বছর পর মুক্তি পেয়েছেন। আর আশ্চর্যের বিষয় হলো, এরপর থেকে গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কেউ জানতো না আসল সত্যটা কি ছিল। শুধু রোহিত জানতো এটা ছিল এক বৃদ্ধের শেষ আত্মত্যাগ, যিনি কালো জাদুর জন্য সব হারিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে নিজের ভুল শুধরে নিয়েছিল। তো প্রিয় লিসেনার, এটাই ছিল আমাদের আজকের শেষ ঘটনা। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের নিত্য নতুন ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় লিসেনার, আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন এক এপিসোডে, নতুন কোনো এক ঘটনা নিয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন দ্য হন্টেড আওয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।